This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজে। আজকে বড় খবর, জেলবন্দি মন্ত্রীদের অপসারণ বিল ঘিরে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। 50 ঘন্টা জেলে থাকলে সরকারি কর্মী চাকরি যায়, কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জেলে গেলে পদ যায় না। সেজন্যই জেলবন্দি মন্ত্রীদের অপসারণ বিল। মোদির খোঁচা দুর্নীতিগ্রস্তদের আড়াল করতেই তৃণমূল বিলের বিরোধিতা করেছে। জনতার দুয়ারে দাঁড়িয়ে বিলের পক্ষে জোরদার সওয়াল নরেন্দ্র মোদীর। আজকে দ্বিতীয় ব্রেকিং, বাংলায় প্রতিটি কোণে স্লোগান উঠুক, বাঁচতে চাই বিজেপি, তাই ডাক দিলেন নরেন্দ্র মোদী। দমদমের সভায় বললেন, তৃণমূল গেলে তবেই বাংলায় আসল পরিবর্তন আসবে, অপরাধীরা সরকারে নয় জেলে থাকবে, এই পরিবর্তন শুধু বিজেপি আনতে পারে, মন্তব্য নরেন্দ্র মোদীর। আজকে 3 নম্বর ব্রেকিং, মেট্রোর নতুন রুট উদ্বোধনের দিন স্মৃতিমেধুর মমতা বন্দ্যোপাধ্যায়। তার বার্তা, রেলমন্ত্রী থাকাকালীন এসবের পরিকল্পনা করেছিলেন তিনি, অবশেষে বাস্তবায়িত তার সেই পরিকল্পনা, সোশ্যাল মিডিয়ায় লেখেন মুখ্যমন্ত্রী। আজকে 4 নম্বর ব্রেকিং, এসআইআর মামলায় রাজনৈতিক দলগুলোর সমালোচনা সুপ্রিম কোর্টের, সিগনিফিকেন্ট। রাজনৈতিক দলগুলো দায়িত্ব পালন করছে না, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সাফ বলা হলো, দলগুলোর থেকে ভোটাররা বেশি সচেতন, রাজনৈতিক দলগুলো নিষ্ক্রিয় কেন, প্রশ্ন সুপ্রিম কোর্টের। আজকের 5 নম্বর ব্রেকিং, বড় খবর আজকের, সুপ্রিম কোর্টে ওবিসি জট কাটলো, অবশেষে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। দুপুর 2টায় ফল প্রকাশের কথা ছিল, 8 ঘন্টা আগেই ফল প্রকাশ করে দেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। 6 নম্বর ব্রেকিং, রাজ্যে জয়েন্টের সেরা অনিরুদ্ধ চক্রবর্তী, পাক সার্কাস ডন বস্কো ছাত্র অনিরুদ্ধ। কল্যাণী মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস দ্বিতীয় স্থানে, আর তৃতীয় স্থানের নাম রয়েছে ডিপিএস রুবি পার্কের দিশান্ত বসুর। 7 নম্বর ব্রেকিং, কাটলো জট, কলেজে ভর্তি প্রক্রিয়া বাধা রইল না, বড় খবর নিঃসন্দেহে। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। নতুন সংরক্ষণ নীতিতেই ফল প্রকাশ ও ভর্তি। আজকের 8 নম্বর ব্রেকিং, পথ কুকুরদের নিয়ে রায় সংশোধন করল সুপ্রিম কোর্ট। তুলে নিয়ে যাওয়া কুকুরদের ছেড়ে দেওয়ার নির্দেশ। টিকাকরণের পর ছাড়া হবে তুলে নিয়ে যাওয়া কুকুরদের, তবে হিংস্র কুকুরদের ছাড়া যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। আজকে 9 নম্বর ব্রেকিং, বড় খবর, উদ্বেগের খবরও বটে। পাঁচিল টপকে সংসদে অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সকাল 6:30টায় সংসদে ঢুকে পড়েন ওই ব্যক্তি। দেখতে পেয়ে শেষে তড়িঘড়ি তাকে আটক করেন নিরাপত্তা রক্ষীরা। আজকে 10 নম্বর ব্রেকিং, দুর্ভোগ বাড়াবে বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, বহু এলাকা নতুন করে জলমগ্ন হতে পারে, এমনটাই আশঙ্কা। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। पश्चिम बंगाल के विकास और भविष्य पर विस्तार से चर्चा होगी और भी बहुत कुछ होगा। Offense is the best form of defense. বিরোধীদের উপর পাল্টা চাপ তৈরি করতে আজ ফের একবার দমদমে দাঁড়িয়ে আক্রমণের রাস্তাতেই হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি বিরোধী বিল নিয়ে বিরোধীরা সংসদে হইচই ফেলে দিয়েছে। বিরোধীরা ঘুরপথে ক্ষমতা দখলের ফন্দির কথা বলছে, যে এই বিল আসলে বিরোধীদের সরকারকে ডিস্টেবিলাইজ করে নড়বড়ে করে দিয়ে ক্ষমতা দখলের চক, এটা বলছে বিরোধীরা। চাপের মুখে যৌথ সংসদীয় কমিটির কাছে গেছে এই বিল। অবশ্য সেটা আগে থেকেই ঠিক ছিল যে পাঠানো হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী বিলকে কালো দিন, কালো বিল, ব্ল্যাক ডে, ব্ল্যাক বিল এই সমস্ত বলে কটাক্ষ করেছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় দাঁড়িয়ে, অর্থাৎ এই রাজ্যে দাঁড়িয়ে, তৃণমূল শাসিত বাংলায় দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি তার প্রশ্ন? তিনি আসলে আজকে জনতার আদালতে দাঁড়িয়ে এই বিলটাকে জাস্টিফাই করতে চেয়েছেন। কেন এই বিল? 50 ঘন্টা জেল হলে সরকারি কর্মীর যদি চাকরি যায়, তাহলে জেলবন্দি মন্ত্রী তার পদ কেন যাবে না? কেন তিনি পদ ছাড়বেন না? অত্যন্ত ন্যায়সঙ্গত একটা প্রশ্ন। এই প্রশ্নটা তুলেছেন বাংলার জনতার দরবারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী। শুনুন। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, बार बार कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री
टीचर्स घोटाले में आज तक जेल में है, शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। जनता की हर भावना को यहां निर्ममता से कुचला जाता रहा। टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। इन्होंने भी जनता की भावना की, संविधान की भावना की कोई परवाह नहीं की। একদিকে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের কাটা ঘায়ে নুনে ছিটে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এবং এমনকি অরবিন্দ কেজরিওয়ালের কথাও বলেছেন। অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু 5 মাস জেলে বসে মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছেন, কিছুতেই ছাড়তে রাজি ছিলেন না। हमने तो ये देखा है कि मुख्यमंत्री तक जेल जाते हैं, लेकिन वो जेल से सरकार चलाते हैं। ये संविधान का, लोकतंत्र का सरासर अपमान है और मोदी संविधान का यह अपमान होते नहीं देख सकता। इसलिए मैंने तय किया ये सब नहीं चल सकता। मंत्री हो, मुख्यमंत्री हो, अरे इतना ही नहीं, प्रधानमंत्री को भी सख्त कानून के दायरे में लाया हूं। अगर पीएम भी 30 दिन जेल में रहे और उन्हें जमानत न मिले तो अगले दिन उनकी कुर्सी भी चली जाएगी। टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए हैं, वो इस कानून का विरोध कर रहे हैं। প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়েছেন আর থুতু ওপর দিকে ছুঁড়লে সেটা নিজের মুখে পড়ে নরেন্দ্র মোदी। टीएमसी के लोगों ने संसद में इस बिल को फाड़ने की कोशिश की है। ये दिखाता है कि टीएमसी की पूरी राजनीति कैसे भ्रष्टाचार के पहाड़ पर टिकी है। इसलिए लोग इतने डरे हुए हैं, भ्रष्टाचारियों को बचाने में जुटे हैं। যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেফতারি চেয়ে, তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসেছেন। উনি দুর্নীতি নিয়ে বলছেন। যখন দুর্নীতি নিয়ে বলছেন তখন তার পাশে যিনি বসে আছেন তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে, তাকে গ্রেফতারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী। দেখুন, অপ্রিয় অস্বস্তিকে আড়াল করতে তৃণমূল শুভেন্দু অধিকারীকে দেখাতেই পারে, তাই তো দেখাচ্ছেন কুণাল ঘোষ। কিন্তু প্রধানমন্ত্রী আজ যে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের কথা বলছেন তারা কি কুর্সি ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, কাঁচের ঘরে বসে ঢিল ছোড়ার সমূহ বিপদ আছে, এ কথা সবাই জানে। বিজেপিতেও দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রী আছেন বলে বিরোধীদের অভিযোগ। কিন্তু নয়া বিলে তো কোনো বিভাজন রাখা হয়নি, এটা তো একটা লজিক। প্রধানমন্ত্রীকেও তো এই বিলের আওতায় রাখা হয়েছে, এটাই কিন্তু বারবার জনতার দরবারে পেশ করছেন বিজেপির তা বড় নেতা এবং প্রধানমন্ত্রী নিজেও। ইনফ্যাক্ট আজকে দেখুন, এই যে কলকাতায় 4 মাসের মধ্যে তিনি 3 বার বাংলায় এলেন, অনেক এমন কথা বলেছেন যেগুলো রেপিটেটিভ, যেগুলো আগেও বলেছেন, পুনরাবৃত্তি করেছেন, তৃণমূল এই তৃণমূল ওই, এগুলো তো কোয়াইট এক্সপেক্টেড। ভোটের আগে এসে তিনি কি বলবেন? কিন্তু আজকে তার ফোকাল পয়েন্ট, অ্যাটলিস্ট আমরা যেটুকু বুঝেছি, ফোকাল পয়েন্ট কিন্তু ছিল সাধারণ মানুষের দরবারে দাঁড়িয়ে এই যে নতুন বিলটার প্রস্তাব করা হয়েছে, পেশ করা হয়েছে, যেটা যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়েছেন অমিত শাহ, সেই বিলটা কেন আনা হচ্ছে এইটা সাধারণ মানুষের সামনে তার কৈফিয়ত দেওয়া। প্রধানমন্ত্রী কিন্তু জনতার দরবারে দাঁড়িয়ে তার কৈফিয়তটাই দিচ্ছেন।
এবং বোঝানোর চেষ্টা করছেন এই বিলটা কেন আনা প্রয়োজন। তাহলে আপত্তিটা কোথায়? যদি বিজেপির নেতামন্ত্রী এবং বিজেপির যারা মুখ্যমন্ত্রী, বিজেপির যারা প্রধানমন্ত্রী, সবাইকে নিয়েই তো এই বিল, তাদের মধ্যে যদি কেউ অ্যারেস্ট হন তাহলে তাকেও ছেড়ে দিতে হবে যদি কনসিকিউটিভ 30 দিন থাকেন জেলের ভেতরে। এটাই তো বলা হয়েছে। ধরে ধরে পয়েন্টে পয়েন্টে প্রধানমন্ত্রী আজ ব্যাখ্যা দিয়েছেন কেন বাংলায় বিজেপিকে প্রয়োজন। একটা স্লোগানও বানিয়ে ফেলেছেন, এটা নতুন, বাঁচতে চাই তাই বিজেপি চাই। क्राइम और करप्शन ये टीएमसी सरकार की पहचान बन गए। जब तक बंगाल में टीएमसी की सरकार रहेगी तब तक बंगाल का विकास अवरुद्ध रहेगा, रुका रहेगा। इसलिए आज बंगाल का जन जन कह रहा है टीएमसी जाएगी तभी असली बदलाव आएगा। जनता तक सारी योजनाओं का लाभ पहुंचाने के लिए जरूरी है कि यहां पश्चिम बंगाल में भाजपा सरकार होनी चाहिए। ये अब तय है, टीएमसी जावे বিজেপি আসবে। এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কি হবে দমদমের মঞ্চ থেকে আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি। সেই সঙ্গে জোর দিলেন শিল্পের ওপরে, যেমনভাবে ইছাপুরের প্রতিরক্ষা শিল্পের কথা তিনি তার বক্তৃতায় নিয়ে আসলেন, তার সঙ্গে এই রাজ্যের বেকারদের স্বপ্ন দেখালেন যে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে কারখানা হবে, যুবকদের কর্মসংস্থান হবে, দমদমে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, সেই প্রতিশ্রুতিও তিনি দিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিন একটা অভিযোগ ছিল বিজেপি নেতিবাচক রাজনীতি করে, সেটা আর নয়। 2026-এ তারা ইতিবাচক রাজনীতির মধ্যে দিয়েই এ রাজ্যের পালাবদলটা ঘটাতে চায়, তারই সুরটা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हर गली मोहल्ले में, बंगाल के हर कोने में एक ही मंत्र, एक ही नारा गूंजता रहना चाहिए, बांटते चाय, बांटते चाय बीजेपी ताई, बांटते चाय, बांटते चाय, बांटते चाय, बांटते चाय, बांटते चाय। বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা, আর চোখে তাকিয়ে, মুখ এদিকে, চোখের মনি এদিকে, বাংলা টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলছেন। পেছনে অমিত মালব্য, যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয়, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। যে বলছে বাংলা ভাষা ভাষা নয়, তাকে পাশে নিয়ে টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলে উনি কি বোঝাতে চান? আবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী। 4 মাসে 3 বার প্রধানমন্ত্রী রাজ্যে পা দেওয়ার আগে থেকেই তীর ছোড়া শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ফাটা রেকর্ডে, সে আগেকার দিনের রেকর্ডে পিন আটকে যেত, একটা জায়গায় এসে বারবার একই কথা, আব কি বার, আব কি বার, আব কি বার, আব কি বার, 200 পার আর হয় না। নির্বাচন আসলে যারা বঙ্গমুখী হন তাদেরকে বাংলার মানুষ ওই পরিযায়ী পাখির জায়গাতেই রাখবে, বাংলার মানুষ তাদের হৃদয়ে স্থান দেবে না। পরিযায়ী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতাদের এই ভাষাতেই ডাকে তৃণমূলের নেতারা। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর জন্য বাছাই করা 5টি প্রশ্ন আজকে রেখেছিল রাজ্যের শাসক দল তৃণমূল। ইডির সাফল্যের হার কত? একটা প্রশ্ন। বিরোধী দলের কতজন নেতা বিজেপিতে যোগ দিয়েই ইডির তদন্ত থেকে রেহাই পেয়ে যান? বিজেপির এমপি এবং কেন্দ্রের মন্ত্রীদের বিরুদ্ধে কতগুলো গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে? সেই সব তথ্য দিয়ে তৃণমূল আজকে প্রশ্ন তুলেছিল কোন নৈতিক অধিকারে 130তম সংবিধান সংশোধনী বিল এনেছেন প্রধানমন্ত্রী। এরই উত্তর দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী আজকে দমদমের সভা থেকে। ইনফ্যাক্ট এই বিল কোনোদিন পাস করতে পারবে না, গিমিক। আমি তো চ্যালেঞ্জ করছি, আপনি পাস করুন। আমাদের 29টা কি আপনাদের 240টা পাস করুন।
প্রধানমন্ত্রীর কাছে তৃণমূলের আরও প্রশ্ন ছিল, পুরনো ভোটার লিস্ট যদি এতই ভুলে ভরা হয় যে তাহলে স্যার করতে হচ্ছে, মানে এতটাই ভুলে ভরা যে স্যার করতে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাহলে ওই ভোটার লিস্টের ভিত্তিতে নির্বাচিত কেন্দ্রীয় সরকার ক্ষমতায় থাকে কি করে? লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানান। বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করব, তারপর ফ্রেশ ইলেকশন হোক। বাংলা ভাষা সম্পর্কে দিল্লি পুলিশ এবং অমিত মালব্যর মন্তব্য টেনে প্রধানমন্ত্রীর কাছে তৃণমূলের প্রশ্ন, জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান গাওয়ার পর প্রধানমন্ত্রী নিজেকে কিভাবে দেশভক্ত বলে দাবি করেন? जब तक पश्चिम बंगाल का सामर्थ्य नहीं बढ़ेगा तब तक विकसित भारत की यात्रा सफल नहीं हो पाएगी। কথাটা প্রধানমন্ত্রী আগেও বলেছেন, আজও বললেন। সেই কথাকে টেনেই প্রধানমন্ত্রীকে তৃণমূলের প্রশ্ন, তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন বাঙালিদের হয়রান করা হচ্ছে? ভাষা আন্দোলন শুরু হলো 27 জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত বাংলা ভাষার উপর সন্ত্রাস, মানছি না, মানব না। তৃণমূলকে আজকে তৃণমূল যে প্রশ্নগুলো তুলেছিল, প্রধানমন্ত্রীকে তৃণমূলের যে পঞ্চম এবং শেষ প্রশ্নটি ছিল সেটা হচ্ছে, কেন্দ্র কেন রাজ্যের প্রাপ্য 100 দিনের প্রকল্প, আবাস, গ্রাম সড়ক যোজনা এবং জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে? এটা ছিল 5th প্রশ্ন। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে টাকা দিচ্ছিল না কেন্দ্রীয় সরকার, বঞ্চনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের টাকা থেকে দিচ্ছেন। হাইকোর্ট বলল দিতে হবে টাকা। এখন শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে যাতে টাকা দিতে না হয়। ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে সেগ্রিগেশন যতক্ষণ না হচ্ছে কেন করবে? অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতি প্রতিহিংসা পরায়ণ যে মনোভাব, সেটা আরো একবার স্পষ্ট হয়ে গেল। যতটুকু টাকা পাঠানো হয়েছে সেই টাকার চূড়ান্ত অপব্যবহার, এক একটি কল মানে ট্যাপ, যে মুখটা আমরা লাগাই আর কি, যেটাকে বলে আর কি, সেই ডিসপেন্সার আর কি, সেই ডিসপেন্সারের দাম যে পরিমাণ নেওয়া হয়েছে, 100 টাকা 70-80 টাকা ডিসপেন্সার লাগিয়ে কখনো 500-650 টাকা বিল করা হয়েছে। পুরো যে কোনো সরকারি টাকা লুট হচ্ছে পশ্চিমবঙ্গে, স্বাভাবিকভাবে বন্ধ আছে। এই লুটের হিসেব দিলে পরে চালু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। প্রধানমন্ত্রী কিন্তু আজকে অবশ্যই তৃণমূলকে শুনিয়ে এবং রাজ্যবাসীকে শুনিয়ে যেটা দাবি করেছেন যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে, কিন্তু এখানকার তৃণমূল সরকার তাদের কাডার পুষতে, তাদের দলের কর্মীদের পুষতে সেই টাকা খরচ করে ফেলছে। এই জবাবটা প্রধানমন্ত্রীও দিয়েছেন আজকে এই দমদমের সভা থেকে। প্রধানমন্ত্রী পরিযায়ী প্রচারমন্ত্রী ঠাট্টা করে একটা ছোট্ট রিল সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে তৃণমূল। वाह मोदी जी, वाह वाह वाह, क्या सीन है। এটা তো নতুন নয়। যখনই অমিত শাহ রাজ্যে আসেন, যখনই রাজ্যে আসেন, তখনই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারাও তাদের পরিযায়ী বলে উপহাস করেন, ঠাট্টা তামাশা করেন। তৃণমূল বিজেপির শীর্ষ নেতাদের বরাবরই পরিযায়ী বলে, সহজ কথায় বললে ভোট পাখি। আচ্ছা, পরিযায়ী বলতে আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজ্যে, মানে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক তাদের নানা রকম হেনস্থার মুখে পড়তে হচ্ছে, অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এটা অভিযোগ, অনেকে ফিরেও আসছেন বাংলায়। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। সরকারের নতুন প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রীর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল শুরু হয়েছে এই প্রকল্প, কিন্তু গত রাতের নিউ ফরাক্কা স্টেশনের একটা ছবি আপনাদের দেখাই, দেখুন তো শ্রমশ্রীর ইম্প্যাক্ট ঠিক কেমন। মাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা।
যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব, মানে 1 বছর। নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কি অদ্ভুত সমাপতন না? একে কি কোইন্সিডেন্স বলবেন নাকি এটাই ভবিতব্য ছিল? দেখুন, মুখ্যমন্ত্রী ঠিক যে সময়ে শ্রমশ্রী চালু করছেন, এটাও তো তার একটা সাধের প্রজেক্ট শ্রমশ্রী, ঠিক সেই সময়ে এখানকার পরিযায়ী শ্রমিকরা মন চলো নিজ নিকেতনে। তাদের নিকেতন কিন্তু এই বাংলা নয়, তাদের নিকেতন নিজ নিকেতন। আসলে বাংলা, জন্ম এখানে, কর্মক্ষেত্র কিন্তু ভিন রাজ্যে। দেখতেই পেলেন পরিযায়ী শ্রমিকরা ফিরে যাচ্ছেন ট্রেনে চেপে তাদের কাজের জায়গায়। কেন? হ্যাঁ, কাজে যাচ্ছে। কোথায়? কাজে নিউ দিল্লি। কি কাজে? মিস্ত্রির কাজে। নিউ দিল্লি। কেন? লেবার খাটতে, মানে ওখানে রাজমিস্ত্রি কাজ করি আমি। কবে থেকে কাজ করে? হয়ে গেল 6 বছর থেকে। বানারস। বাড়ি কোথায়? সাকোপাড়া। ওখানে কি করতে যাচ্ছেন? ফেরি করতে। কোন ট্রেনে যাবেন? ওই ফারাক এক্সপ্রেস। কতজন লেবার আছে বর্তমানে এখন এই ট্রেনে যাবে? তাও মোটামুটি 150-200। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। 5,000 টাকা কি হবে? বাড়ির সঙ্গে চলবে না? মুখ্যমন্ত্রী আমাদের এই 5,000 টাকা মাসে মাসে দেবে বলছে, 1 বছরের জন্য দেবে। আমাদের তো আরও লাইফে পড়ে আছে, আমরা তো আর এই 1 বছরে কিছু হবে না, ঠিক আছে? তো যদি কোনো কাজের ব্যবস্থা করে দেয় তো সব থেকে বেটার হবে এটা আমাদের জন্য, যুব সমাজের জন্য এখন কাজের দরকার। কারণ এই রাজ্যে কাজ নাই। না, কাজ নাই। তো মুখ্যমন্ত্রী 5,000 টাকা দিয়ে বলেছে। 5,000 টাকা কি হবে? মুখ্যমন্ত্রী 5,000 দিয়ে বলেছে তো। 5,000 টাকা কি হবে? 5,000 টাকায় 5,000 টাকার সংসার চলবে না। 5,000 টাকা সংসার চলবে না। 5,000 টাকা তো আমাদের পকেট খরচে লেগে যায়। 5,000 টাকা কি হবে আমাদের? বাইরে কত টাকা ইনকাম করো মানে দিনে? দিনে 500 টাকা করে। 500 টাকা করে দিনে 500, তাহলে মাস গেলে কত? 15,000 টাকা। আমার ওখানে গেলে মোটামুটি 18,000 হয়ে যায় ইনকাম মাসে। আচ্ছা, তো আমি 5,000 টাকা তো আমাদের কিছু হবে না, ওটার জন্যই ওখানে যেতেই হবে আমাদের। বাইরে কত টাকা ইনকাম করেন? ডেলি ব্যবসা মানে 400-500 করে হয়। মানে ডেলি 500 টাকা করে হয়, মানে মাস গেলে 15,000 টাকা। আর 5,000 টাকা মুখ্যমন্ত্রী দিচ্ছে, আপনি নেবেন না? আমাদের তো মানে পরিবার ছেড়ে বাইরে যাওয়ার ইচ্ছা করে না, থাকার ইচ্ছা করে এখানেই। কি করব, কাজ নেই এখানে। কি শুনছেন যারা সরকারে আছেন? তৃণমূল সরকার এই পরিযায়ী শ্রমিকদের মনের কথাটা বুঝতে পারছে তো? শুনুন বিরোধীদের কথা আর শাসক নেতার সাফাই। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। আরে সমস্যাতে কেউ চলে ডেলি 150 টাকা, ডেলি 150 টাকা। আপনি খাবেন, বউকে খাওয়াবেন, মাকে দেখবেন 150 টাকায়, তাহলে মানসিংয়ের সময় ফিরে যেতে হবে পশ্চিমবঙ্গকে। এদের ফালতু কথাকে বিশ্বাস করছে না, কারণ বাস্তবের মাটি তো অন্য কথা বলছে না। এখানে রোজগার নাই বলে তারা চলে গেছে। এখন প্রলোভন দেখে এখানে নিয়ে এসে বাঙালি অবাঙালি, পরিযায়ী অপরিযায়ী, এই একটা ন্যারেটিভ করার চেষ্টা করছে। পরিযায়ীদের নিয়ে রাজনীতি হচ্ছে বাংলা কথা। 5,000 টাকায় যে একটা একজনের রোজগার, তাদের সংসার চলবে, এটা তো রাজ্য সরকার বলেনি। তাদের বলেছে যে অসহায় অত্যাচারিত হয়ে আপনারা চলে আসছেন, এবং চলে আসলে আপনাদের জন্য সরকার পাশে দাঁড়ানোর জন্য এই 5,000 টাকা করে আপনাদের সাহায্য করা হবে। কে বলেছে তার পরিবর্তে এটা দিয়ে সংসার চলবে? নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। Akkurbey,
স্যার নিয়ে প্রত্যেকদিন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তাতে না নিত্য নতুন টুইস্ট আসছে। আজকেও কিছু নতুন টুইস্ট এসছে। আজ যেমন বিহারে স্যার প্রসঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, দেখে নিন কি বলল শীর্ষ আদালত। খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই বা বাদ গেছে তারা আধার নিয়ে অনলাইনেও আবেদন জানাতে পারবেন। আধার নিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। কমিশনকে সুপ্রিম কোর্টের প্রস্তাব, আবেদনের সময় আধার বা পরিচয়ের যে কোনো নথি নেওয়া হোক, অন্য নথির জন্য ভোটারদের সময় সুযোগ দেওয়া হোক। এই যে 11টা নথি চাওয়া হয়েছে এর জন্য যাতে সময় দেওয়া হয় এবং সুযোগ দেওয়া হয়, সাফিসিয়েন্ট টাইম যাতে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ, 1 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। ভোটারদের সাহায্য করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা, মানে বিএলএরা। ऑनलाइन फाइलिंग का भी आज आदेश दिया गया है। ये भी कहा गया है कि जो 11 डॉक्यूमेंट्स स्टैट्यूटरी फॉर्म में है उसके अलावा जो आधार कार्ड है उसको भी कंसीडर कर सकती है इलेक्शन कमीशन। मैं आपको बताऊं कि 10 जुलाई का जो माननीय सर्वोच्च न्यायालय का इंटरिम ऑर्डर था उसमें भी इसकी चर्चा थी, आधार कार्ड को कंसीडर करने का। उसी ऑर्डर को फिर ये फॉर्मेट किया गया है। মূল প্রশ্নটা অবশ্য ঝুলেই রইল, আধারকে গ্রহণযোগ্য মানবে নির্বাচন কমিশন? মেনে নেবে কি সুপ্রিম কোর্টের প্রস্তাব? এদিনের শুনানিতে শীর্ষ আদালতের কড়া প্রশ্নের মুখে পড়ে রাজনৈতিক দলগুলো। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের মন্তব্য, রাজনৈতিক দলগুলোর নিষ্ক্রিয়তায় আদালত সত্যি অবাক। বিচারপতি সূর্যকান্ত বলেছেন, বুথ লেভেল এজেন্টরা গ্রামেরই মানুষ, এলাকায় একে অন্যকে তারা চেনেন, মানে এলাকার মানুষকে তো চিনবেন, কারণ যে বিএলএ তো আর মঙ্গল গ্রহ থেকে আসে না, তারা তো গ্রামেরই মানুষ। ফলে নাম বাদ দেওয়ার তথ্য তারা কেন জানাননি? এজেন্টরা কি করছেন? রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের এত দূরত্ব কেন? বিচারপতিরা প্রশ্ন তুলছেন। বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, রাজনৈতিক দলগুলোর থেকে বরং ভোটাররা নিজেদের অধিকার নিয়ে অনেক বেশি সচেতন। আদালতের বক্তব্য, এই পুরো প্রক্রিয়া ভোটার বান্ধব হোক। সুপ্রিম কোর্ট এটাও কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছে যে বুথ স্তরের যারা আধিকারিক অর্থাৎ বিএলও, তাদের কাছে ফর্ম জমা দিলে একটা রসিদ দিতে হবে। এই রসিদটা দেওয়া মানেই এটা নয় যে ফর্মটা গ্রহণ করা হয়েছে, তবে অভিযোগ যে জমা দেওয়া হয়েছে যে তার নাম বাদ গেছে বা তার নাম নেই, এটার প্রমাণ অন্তত থাকবে ওই রসিদটার মারফত, এবং কমিশনকে ওই রসিদ অনলাইনে প্রকাশও করতে হবে। এই যে বারবার জীবিত, মৃত, বেঁচে আছে না মরে গেছে, উবে যাওয়া ভোটারদের নিয়ে বিতর্ক বাড়ছে, তাতে এই সমস্ত পদক্ষেপ কতটা লাগাম পড়াবে সেটা পরের কথা, তবে দাওয়াই কিন্তু সুপ্রিম কোর্ট দিতে শুরু করে দিয়েছে। ব্যাপারটাকে তৃণমূল কিভাবে দেখছে? যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তাতে সব থেকে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলি। তাদের নিষ্ক্রিয় করা বা তাদের গুরুত্বহীন করার কোনো অধিকার ইলেকশন কমিশনের নেই। আজকে ইলেকশন কমিশনও বাধ্য হবে সমস্ত বিষয়ের সমস্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে শেয়ার করতে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী। বীরবাহা হাসদাকে ঘিরে বিক্ষোভ লালগড় ব্লকের দহিজুরির বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে বেহাল এলাকার রাস্তা, বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রাস্তার কাজে শিলান্যাস করতে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক। ধূপগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডে উত্তেজনা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ সাহায্যে পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরির কাজের সূচনায় যান বিধায়ক নির্মল চন্দ্র রায়। সম্পূর্ণ রাস্তা না করে আংশিক কাজের অভিযোগে তৃণমূল বিধায়ক ও দলীয় নেতাদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। হায়দ্রাবাদের রাইস মিলে কাজে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু ভগবানগোলার বাসিন্দা আব্দুল হালিমের। বাড়িতে টাকা পাঠানোর জন্য ব্যাংকে যাওয়ার সময় দুর্ঘটনা, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্য চাইল মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার। ভিন রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। 4 দিনের মাথায় ঝাড়গ্রামে ফিরল মৃতদেহ। চেন্নাইয়ে কাজে গেছিলেন গোপীবল্লভপুরের গৌরাঙ্গ রানা। রবিবার কাজ সেরে ফেরার পথে বাইকের ধাক্কা, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ শ্রমিকের পরিবারের তরফে। চেন্নাইয়ের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। পুকুরে ধান বোঝাই লরি পড়ে মৃত্যু হয়েছে 2 জনের, আহত 5 জন। পূর্ব মেদিনীপুরের বাগড়িয়া গ্রামের ঘটনা। মাঠ থেকে ধান নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। 7 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ এক। ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ, দমকল। পুকুরে নামানো হয়েছে ডুবুরিও।
বেহাল রাস্তার খেসারত, স্কুল ভ্যানের পর যাত্রী বোঝাই টোটো উল্টে আহত 2 জন, আতঙ্কে যাত্রীরা। মুর্শিদাবাদে ভগবানগোলার ঘটনা, যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ খারাপ রাস্তায় উল্টে যায় টোটো। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। স্থায়ী সমাধানের দাবিতে সরব এলাকাবাসী।